জামাতের নিবন্ধন বাতিল এবং জামাতের আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে এবার নারীদের তোপের মুখে অনলাইনে কাপড় বিক্রেতা রোবায়েত ফাতেমা তনি। এবারের ঈদে তনির থেকে কাপড় না কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তনিকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে অনলাইন ক্রেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে অশ্লীল অঙ্গভঙ্গি এবং বেফাঁস কথাবার্তা বলে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তনিকে, কিন্তু তারপরও নিজেকে সংশোধন করেনি এই নারী। আমার যখন যেটা মনে হয়েছিল যখন যেটা আমার মনে হয় আমি সেটা বলবো, আবার ভবিষ্যতে যেটা মনে হয় সেটা বলবো। আমার যখন যেটা মনে হয় আমি সেটা করবো, সেটা বলবো। হঠাৎ করে টাকার মুখ দেখে ফেলা অহংকারী তনির অতীতটা অনেক ভয়ঙ্কর ছিল। এক সময় টাকার অভাবে 10-20 টাকা বাঁচাতে রিক্সাও উঠতেন না তনি। একে নিয়ে আমি এত বেশি স্ট্রাগল করছি, এমন হয়তো যে 2-3 কিলোমিটার রাস্তা আমি হেঁটে যেতাম 10 টাকা 20 টাকা বাঁচানোর জন্য। তবে তনি ছিল অত্যন্ত বিচক্ষণ এবং চালাক, তাই তনির এই ক্রাইসিসের সময়টা খুব বেশি দিন স্থায়ী ছিল না। নিজের বয়সে দ্বিগুণ বড় একজন কোটিপতি বৃদ্ধকে বিয়ে করার পর রাতারাতি তার ভাগ্য বদলে যায়। যে আমি একটা বয়স্ক মানুষকে কিভাবে ক্ষমা দেই, এইভাবে ক্ষমা দেই। সাদাত রহমানের টাকায় তনির ভাগ্য পরিবর্তন হলেও আজও তনি তা স্বীকার করেনি, হয়তো আর কখনো তা স্বীকার করবে না, কারণ সাদাত রহমান আর দুনিয়াতে নেই। তবে সাদাত রহমানের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই নারীকে বিশ্বাস করে গেছেন। এই নারীও সাদাত রহমানকে বিভিন্ন রকমের মিথ্যা আশ্বাস দিয়েছেন। কাজের মধ্যেই থাকতে চাই, এমন না যে আমি আরেকটা বিয়ে করবো বা অন্য কোনো কিছু। আমি কোনো ব্যাটা মানুষের আশেপাশেও নাই, বিকজ আমি আমার জীবনটা কারোর হাতে তুলে দিতে চাই না। আমি থাকবো ইনশাআল্লাহ, এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকবো। সাদাত রহমানের মৃত্যুর পর তনি আর বিয়ে করবে না, ছেলে সন্তান এবং কাজ নিয়ে ব্যস্ত থাকবে বলে আশ্বাস দিলেও সাদাত রহমানের মৃত্যুর 1 বছরের মধ্যে তৃতীয় বিয়ে করেন তনি। আর এত কিছুর পরও নিজেকে নিষ্পাপ মনে করেন তনি, তাই সামাজিক যোগাযোগ মাধ্যম লাইভে এসে গর্ব করে বলেন, সাদা শাড়ির মতো তার সাদা মনে কোনো কাদা নেই। একদম এই সাদা শাড়িটার মতো আমার সাদা মনে। কথায় আছে অতি চালাকের গলায় দড়ি, আর এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন অনলাইনে কাপড় বিক্রেতা রোবায়েত ফাতেমা তনি। বিভিন্ন সময় বিতর্কিত ঘটনায় আলোচনায় এসে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিতিকে ব্যবহার করে কাপড় বিক্রি করে আসছেন এই নারী। তবে সম্প্রতি তার কাপড় ব্যবসা খুব একটা ভালো চলছিল না, তাই আসন্ন ঈদকে সামনে রেখে নতুন করে আলোচনায় আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল চেয়ে একটি সংবাদ সম্মেলন করে আলোচনায় উঠে আসে এই নারী। উদ্দেশ্য ছিল আলোচনায় উঠে এসে ঈদের জমজমাট কাপড় বিক্রি করবেন এই নারী। তবে তার সেই উদ্দেশ্য ব্যর্থ হলো। জামাত ইসলামের মতো একটি জনপ্রিয় রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল চাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তনিকে বয়কটের ডাক দিয়েছে নেটিজেনরা। এমনকি তনির থেকে কাপড় না কেনার সিদ্ধান্তও নিচ্ছে অনলাইন ক্রেতারা। দর্শক, তনির বিরুদ্ধে মানুষের এমন সিদ্ধান্তের পক্ষে আপনারা কারা কারা একমত প্রকাশ করছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আর সবার মতো আপনারা যদি তনিকে বয়কট করতে চান, তাহলে কমেন্টে বয়কট তনি হ্যাশট্যাগ লিখে প্রতিবাদ করবেন। হঠাৎ করে তনির এত মাথাচাড়া দিয়ে ওঠার নেপথ্যের কারণ বুঝতে হলে তনির অতীত সম্পর্কে একটু ধারণা নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা মোটামুটি অ্যাক্টিভ থাকে তারা কম বেশি সবাই এই নারী সম্পর্কে জানে। রোবায়েত ফাতেমা তনি কিশোরগঞ্জ জেলার ধর্মীয় একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। বড় হয়ে ঢাকায় পড়ালেখা করতে এসে শোয়েব নামে একজনের সাথে প্রেম করে বিয়ে করেন তনি। তবে তার উচ্চ আকাঙ্ক্ষা এবং বড়লোক হওয়ার স্বপ্ন তনির স্বামীর সংসার বেশি দিন টিকেনি। শোয়েবের সাথে তনির সংসার জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। প্রথম স্বামীর সাথে বিচ্ছেদ ঘটলে মেয়েকে নিয়ে ঢাকায় চলে আসে তনি। ঢাকায় এসে মামার থেকে 15,000 টাকা নিয়ে কাপড়ের ব্যবসা শুরু করেন তনি। ফার্স্ট হেল্প নেই আমার ছোট মামার। তাকে আমি ফোন দিয়ে তার কাছে আমি কিছু টাকা ধার চাই, তখন সে আমাকে 15,000 টাকা ধার দেয়, এবং এই টাকাটা নিয়ে আমি ইসলামপুর যাই, ওখান থেকে কিছু কাপড় কিনি, 3 পিস কিনে ওটা আমি আশেপাশে বিক্রি করা স্টার্ট করলাম। তবে সেই ব্যবসায় সফলতার মুখ দেখেনি তনি। ছোট্ট মেয়েকে নিয়ে অভাব অনটনে দিন পার করতে থাকে তনি। প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করার আগ মুহূর্ত পর্যন্ত অভাব অনটনে ছিলেন তনি। তনি বলেন, মাত্র 10 থেকে 20 টাকা বাঁচানোর জন্য রিকশায় উঠতেন না তিনি। আমি এত বেশি স্ট্রাগল করছি, এমন হয়তো যে 2-3 কিলোমিটার রাস্তা আমি হেঁটে যেতাম 10 টাকা 20 টাকা বাঁচানোর জন্য, কারণ আমার কাছে মনে হতো যে 10-20 টাকা দিয়ে আমার মেয়েকে আমি একটা চকলেট কিনে দিব বা চিপস কিনে দিব। মামার থেকে 15,000 টাকা নিয়ে কাপড় বিক্রি করেও যখন অভাব অনটন পিছু ছাড়ছিল না, তখন অতিরিক্ত আয়ের জন্য একটি প্রিন্টের অফিসে কাজ নেয় তনি।
ওই অফিসের মালিকের বন্ধু ছিলেন শাহাদাত রহমান। একদিন শাহাদাত রহমান তার বন্ধুর অফিসে আসেন। তখন তনির বস শাহাদাত রহমানের সাথে তনির পরিচয় করিয়ে দেন। ও স্যার পরিচয় করে দেয় যে আমার বন্ধু বন্ধু অনেকে ছিল পরিচয় করে। স্যার বলছে যে আচ্ছা তোমার কার্ডগুলো ওদেরকে দাও, ওদের কোম্পানিরও প্রিন্টিং এর কাজ থাকলে তোমাকে দিবে। আর আমার হাজবেন্ডকে দেখায় বলতেছিল ও তো 3টা কোম্পানির এমডি, ওকে তোমার কার্ড দাও। সেই পরিচয় থেকে শাহাদাত রহমানকে টার্গেট করে প্রেমের জালে ফাঁসায় তনি। তনির থেকে বয়সে দ্বিগুণ বড় শাহাদাত রহমানের টাকা আর সম্পত্তির জন্য শাহাদাত রহমানকে বিয়ে করে তনি। আর তারপরই তনির ভাগ্য বদলে যায়। স্বামীর টাকায় একে একে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শোরুম খুলতে শুরু করে তনি। তবে স্বামীর টাকায় ব্যবসা করার বিষয়টি সবসময় অস্বীকার করে আসছিল তনি। কেউ প্রমাণ করো যে আমি টাকার জন্য বিয়ে করছি, কেউ যদি এটা প্রমাণ করে দেখাক যে আমি আমার হাজবেন্ডের থেকে 1 পয়সা কোনোদিন নিছি কিনা। মনে করে অনেকে আমাকে বলে যে হ্যাঁ জামাইয়ের টাকা দিয়ে ব্যবসায়ী হয়ে গেছো, জামাইয়ের টাকা দিয়ে এতগুলো শোরুম নিয়েছো। টোটালি রং। কিন্তু বাস্তবতা হলো শাহাদাত রহমানকে বিয়ের আগে তনি তার মেয়েকে নিয়ে রিকশায় ওঠার টাকাও ছিল না। শাহাদাত রহমানকে বিয়ের পর তার জীবন বদলে যায়। অথচ অকৃতজ্ঞ তনি এখন স্বামীর সহযোগিতার কথা স্বীকার করছে না। শাহাদাত রহমানের মৃত্যুর পর একটি ফেসবুক লাইভে এসে স্বামীকে নিয়ে বিভিন্ন অসঙ্গতিপূর্ণ তথ্য দেয় তনি। তার মধ্যে একটি হলো শাহাদাত রহমানের মৃত্যুর পর তার কোনো সম্পদ ছিল না। তনি জানায় তার স্বামীর মৃত্যুর পর শাহাদাত রহমানের ব্যাংকে মাত্র 1,52,000 টাকা ছিল। আমি ঢাকা ব্যাংকে যাই প্রথমে, এবং ঢাকা ব্যাংকের বনানী ব্রাঞ্চের যে ম্যানেজার উনি আমাকে জানায় যে আপনার হাজবেন্ডের অ্যাকাউন্টে অনলি 1,52,000 বা 54,000, অনলি 1,52,000 টাকা আছে। তনিকে বিয়ের সময় তনির ভাষ্যমতে 3টি কোম্পানির এমডি ছিলেন শাহাদাত রহমান। তনি যে অফিসে চাকরি করত ওই অফিসের বস যখন তনিকে শাহাদাত রহমানের সাথে পরিচয় করে দিয়েছিলেন তখন তনির বস বলেছিলেন শাহাদাত রহমান 3টি কোম্পানির এমডি। আর আমার হাজবেন্ডকে দেখায় বলতেছিল ও তো 3টা কোম্পানির এমডি, ওকে তোমার কার্ড দাও। আর শাহাদাত রহমানের মৃত্যুর পর তনি বলেছিল শাহাদাত রহমান একটি কোম্পানি থেকে মাসে 3 লাখ টাকা বেতন পেতেন। এইরকম একজন মানুষ মৃত্যুর আগ মুহূর্তে তার ব্যাংকে মাত্র 1,52,000 টাকা ছিল। এটা কি বিশ্বাসযোগ্য? শুধু তাই নয়, একমাত্র ছেলে সারফরাজের জন্য শুধু নাকি একটি ব্রিটিশ পাসপোর্ট ছাড়া আর কিছুই রেখে যাননি শাহাদাত রহমান। সারফরাজের প্রাপ্তি বলতে তার বাবার থেকে শুধুমাত্র ব্রিটিশ পাসপোর্ট। সারফরাজের ব্রিটিশ পাসপোর্টটা আসে গত বছর সেপ্টেম্বর মাসে, এবং সারফরাজের বাবা অসুস্থ হয় অক্টোবর মাসে। তবে শাহাদাতুর রহমান জীবিত থাকা অবস্থায় তনি শাহাদাত রহমানকে বিভিন্ন সময় আশ্বাস দিতেন তার মৃত্যুর পর তিনি আর বিয়ে করবেন না। এমনকি কোনো পুরুষ তনির ভালো লাগে না বলে সারা জীবন ছেলে সন্তান এবং কাজ নিয়ে কাটিয়ে দিবেন বলে কথা দিয়েছিলেন শাহাদাত রহমানকে। আসলে কাজের মধ্যেই থাকতে চাই, এমন না যে আমি আরেকটা বিয়ে করব বা অন্য কোনো কিছু। আমি কোনো ব্যাটা মানুষের আশেপাশেও নাই, বিকজ আমি আমার জীবনটা কারোর হাতে তুলে দিতে চাই না। আমি থাকবো ইনশাআল্লাহ, এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকবো। শাহাদাত রহমানকে দেওয়া তনির এই কথা 1 বছরে স্থায়ী হয়নি। শাহাদাত রহমানের মৃত্যুর পর ফেসবুকে আগের স্বামী সিম্পিতি নিয়ে ক্রেতাদের ইমোশন করে একদিকে কাপড় বিক্রি করছেন আর অন্যদিকে লুকিয়ে লন্ডন প্রবাসী সিদ্দিক নামে একজনকে বিয়ে করেন তনি। তবে সেই খবরটি বেশি দিন গোপন রাখতে পারেনি তনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর প্রথম স্বামী শোয়েবের সাথে ডিভোর্সের কারণ, দ্বিতীয় স্বামী শাহাদাত রহমানের মৃত্যুর রহস্য এবং তৃতীয় স্বামী সিদ্দিককে নিয়ে 2 থেকে 3 মাস ব্যাপী তুমুল সমালোচনার মুখে পড়েন তনি। তবে তনির একটি ভিডিওতে ভয়ঙ্কর এক সত্য উঠে আসে, আর সেটি হচ্ছে তনি নিজে ইচ্ছে করে আলোচনা সমালোচনায় থাকেন। আর এই আলোচনা সমালোচনাকে পুঁজি করে কাপড়ের ব্যবসা করেন রুবাইত ফাতেমা তনি। তারা আমার ক্ষতি করতে যায়, উল্টা আমাকে সারাক্ষণ আলোচনায় রাখে। আমার আইডি সারাদিন মানুষ ঘাটে, আমার থর করে আমার ফলোয়ার্স বাড়ে, আমার ফেসবুক থেকে টাকা বেশি আসে। তারপরে আমার কোম্পানিকে কোনো প্রমোশন করানো লাগে না, কাউরে দিয়া কোনো নায়ককে কোনো নায়িকাকে টাকা দিতে হয় না, কাউকে টাকা খরচ করে আনতে হয় না। বাহ, ফ্রিতে প্রমোশন, লাভলি। আমি তো এটাই চাই, ফ্রিতে প্রমোশন করো। তবে এতটুকু পর্যন্ত কোনো সমস্যা ছিল না। সব কাটিয়ে মানুষ যখন তনিকে বলতে শুরু করেছিল তখন নতুন করে আলোচনায় আসতে বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল চেয়ে একটি সংবাদ সম্মেলন করে দেশ জুড়ে চরম বিতর্কের মুখে পড়ে এই নারী। সংবাদ সম্মেলনে তনি অভিযোগ করেন জামাতের আমির নারীদের অবমাননা করে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় যেমন আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকার ও দলীয় দলিলে উল্লেখ করেছেন যে কোনো নারী রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবে না।
রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ। সম্প্রতি ডক্টর শফিকুর রহমান কর্তৃক নারীদের উদ্দেশ্যে প্রস্টিটিউট বা পতিতা শব্দ ব্যবহার এবং নারী নেতৃত্ব নিয়ে তাদের দলগত বিদ্বেষমূলক অবস্থান কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটি বাংলাদেশের সমগ্র নারী সমাজের সাংবিধানিক অধিকার ও সম্ভ্রমের উপর সুপরিকল্পিত আঘাত। এই সময় এই নারী দাবি করেন জামাতের আমির প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চাইতে হবে এবং জামাতের রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে হবে। বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করা। আমি একজন নারী এই বিষয়টিকে পুঁজি করে তনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল অঙ্গভঙ্গি এবং বেফাঁস কথাবার্তা বলে দিন দিন মানুষের বিরক্তের কারণ হয়ে উঠেছে। তার কর্মকাণ্ড নিয়ে মানুষ তাকে ভালো পরামর্শ দিলে উল্টো মানুষকে বিভিন্নভাবে অপমান, অপদস্থ এবং হয়রানি করতেন তনি নিজেকে একজন লেডি মাফিয়া হিসেবে মনে করছে, যেন তার কথাই এখন শেষ কথা। আমার যখন যেটা মনে হয়েছিল, যখন যেটা আমার মনে হয় আমি সেটা বলবো, আবার ভবিষ্যতে যেটা মনে হয় সেটা বলবো। আমার যখন যেটা মন চায় আমি সেটা করব, সেটা বলবো। তনির এমন কর্মকাণ্ডে দেশ জুড়ে চরম বিতর্ক তৈরি করেছে। অনেকে বলছে সামনে ঈদ, আর ঈদের সময় জমজমাট কাপড় বিক্রি করতে আলোচনায় আসার জন্য এসব বিতর্কিত কর্মকাণ্ড করছে এই নারী। তবে তার এই উদ্দেশ্য বাস্তবায়ন হবে না, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বয়কটের ডাক দিয়েছে নেটিজেনরা। এমনকি তার থেকে কাপড় না কেনার সিদ্ধান্ত নিচ্ছে অনলাইন ক্রেতারা। দর্শক, তনির বিরুদ্ধে মানুষের এমন সিদ্ধান্তের পক্ষে আপনারা কারা কারা একমত প্রকাশ করছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আর সবার মতো আপনারাও যদি তনিকে বয়কট করতে চান, তাহলে কমেন্টে বয়কট তনি হ্যাশট্যাগ লিখে প্রতিবাদ করবেন।